ডিএসপি রাহুল সিং চৌহানের জন্য রাজধানী এক্সপ্রেসের এই যাত্রাটি কোনোরকম সরকারি দায়িত্বপূর্ণ ভ্রমণ ছিল না। তার কাঁধে সজ্জিত ৩টি তারকা তার অক্লান্ত অধ্যাবসায়ের প্রমাণ বহন করছিল। তবে তার হৃদয়ের গভীরে এমন একটি ক্ষত লুকিয়েছিল যা সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে নিরাময় হওয়ার পরিবর্তে আরও গভীরতর হয়ে উঠেছিল। লখনৌ থেকে দিল্লির পথে ছুটে চলা রেলগাড়ির বেগের সঙ্গে রাহুলের স্মৃতিচারণগুলো দ্রুত বেগে পিছনে ফেলে আসা বনজঙ্গলের মতো সরে যাচ্ছিল। কামরা C5 সম্পূর্ণ নীরবতায় মোড়া ছিল। শুধুমাত্র রেলপথের ধকধক ধ্বনি শোনা যাচ্ছিল। রাহুল তার নথিপত্র অধ্যয়ন করছিলেন। ঠিক সেই মুহূর্তে পরবর্তী স্টপেজে রেলগাড়ি অবস্থান নিল এবং কয়েকজন বিক্রেতা ভিতরে প্রবেশ করল। ছোলা, গরমাগরম ছোলা, লেবু মরিচ যোগ করা মশলাদার ছোলা। একটি কণ্ঠধ্বনি রাহুলের কানে প্রবল আঘাত করল। সেই ধ্বনিতে একটি পরিচিত অনুরণন ছিল, কিন্তু এখন তা ক্লান্তিজনিত হয়ে পড়েছিল। রাহুলের কলমের গতি স্থগিত হয়ে গেল। তিনি আস্তে আস্তে নথিপত্র থেকে দৃষ্টি সরিয়ে নিলেন এবং গলিপথের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সামনে একজন নারী অবস্থান করছিলেন। নোংরা এবং জীর্ণ তুলোর শাড়ি, মুখমণ্ডলে ধুলি এবং ঘর্মের আস্তরণ, অসংবদ্ধ কেশরাশি এবং গলায় ঝোলানো একটি ভারী কাঠের ট্রে। কিন্তু সে মাথা উঁচু করতেই রাহুলের হাত থেকে কলমটি নিচে পতিত হল। সে প্রিয়া ছিল, সেই প্রিয়া যাকে ৭ বছর পূর্বে রাহুল উন্মাদের মতো প্রেম করতেন। সেই প্রিয়া যে নগরের সবচেয়ে প্রতিষ্ঠিত আইনজীবীর কন্যা ছিল। সেই প্রিয়া যাকে রাহুল এক রাত্রিতে চরিত্রের প্রতি সন্দেহ করে গৃহ থেকে বিতাড়িত করেছিলেন। স্যার, ছোলা নেবেন? সে চোখের দিকে না চেয়েই প্রশ্ন করল। রাহুলের কণ্ঠ শুষ্ক হয়ে উঠল। তার সামনে অবস্থিত নারীর হাতে সোনালি চুড়ি নয়, বরং কঠোর শ্রমের দাগ ছিল। রাহুল কম্পিত কণ্ঠে উচ্চারণ করলেন, প্রিয়া? প্রিয়ার হাত প্যাকেট তৈরি করতে করতে স্থির হয়ে গেল। সে ঊর্ধ্বদিকে তাকাল। একক্ষণের জন্য তার চোখে বিদ্যুতের মতো ঝিলিক উঠল, পরিচয়, বেদনা, ক্রোধ এবং তারপর একটি শূন্যতা। সে তৎক্ষণাৎ দৃষ্টি নত করে নিল। ১০ টাকার প্যাকেট স্যার? পেঁয়াজ বেশি দেব না মরিচ? সে এমনভাবে কথা বলল যেন সে তাকে চেনে না। প্রিয়া, এটা কি উন্মাদনা? তুমি এখানে, এই পরিস্থিতিতে? রাহুল নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। চারদিকের যাত্রীরা তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে শুরু করল। ইউনিফর্ম পরিহিত এক ডিএসপিকে এক ছোলা বিক্রেতার সঙ্গে এভাবে কথোপকথন করতে দেখে কামরায় ফিসফিসানি শুরু হল। স্যার, আপনি ভুলভাবে চিহ্নিত করছেন। আমার নাম চিয়া। ছোলা নিলে বলুন, না হলে অগ্রসর হতে দিন। পুলিশ তো দরিদ্রদের অনেক সময় নষ্ট করে। সে খুব রূঢ়ভাবে বলল এবং অগ্রসর হতে লাগল। রাহুল তার হাত স্পর্শ করে ধরে ফেললেন। তুমি কোথাও যাবে না, আমার উত্তর দরকার। প্রিয়া ঝাঁকুনি দিয়ে নিজের হাত মুক্ত করে নিল। তার চোখে জল নয়, বরং এক অদ্ভুত ঘৃণা ছিল। উত্তর? ৭ বছর পূর্বে যখন আমি চিৎকার করে বলছিলাম যে আমি নির্দোষ, তখন আপনি উত্তর শুনেছিলেন? যখন আপনার গৃহের লোকজন আমাকে ধাক্কা দিয়ে বহিষ্কার করেছিল, তখন আপনার আমার সত্যতা দেখার প্রয়োজন ছিল। এখন আমি ছোলা বিক্রি করি বা বিষ, তাতে আপনার কী লাভ ক্ষতি ডিএসপি সাহেব? এতটুকু বলে সে দ্রুত পরবর্তী কামরার দিকে পলায়ন করল। রাহুল সেখানেই পাথরের প্রতিমূর্তির মতো অবস্থান করে রইলেন। তার মস্তিষ্কে স্মৃতির ঝড় প্রবাহিত হচ্ছিল। সেই রাত্রির সত্যতা আসলে কি ছিল? কেন প্রিয়া কোনো ভরণপোষণ গ্রহণ করেনি? আর সে আজ এই অবস্থায় কেন? রাহুল উপলব্ধি করলেন যে মামলা সমাধান করতে তিনি দিল্লি যাচ্ছিলেন, তার থেকে বড় মামলা তো তার নিজের জীবনের তার সামনে উপস্থিত ছিল। তিনি নিজের ব্যাগ উত্তোলন করলেন এবং তার পিছনে ছুটে গেলেন। রাহুল গলিপথে দ্রুত অগ্রসর হচ্ছিলেন। তার ভারী পাদুকার ধ্বনি রেলগাড়ির ধকধক শব্দের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। কামরা C6-এর দ্বারের কাছে প্রিয়া অবস্থান করছিল। বায়ুর ঝোড়ো হাওয়া তার মুখের উপর ছড়িয়ে থাকা কেশগুলোকে উড়িয়ে দিচ্ছিল। সে রেলগাড়ির উন্মুক্ত দ্বারের বাইরে দৃষ্টি নিক্ষেপ করেছিল, সম্ভবত নিজের চোখের জল গোপন করার প্রচেষ্টা করছিল। প্রিয়া, অপেক্ষা করো, রাহুল উচ্চস্বরে বললেন। প্রিয়া ঘুরে দাঁড়াল না। সে দৃঢ়ভাবে ছোলার ট্রে ধরে রেখেছিল। স্যার, ইউনিফর্মের দম্ভ অপরাধীদের প্রতি প্রদর্শন করুন। এক দরিদ্র নারীর পথ রোধ করা আপনাকে মানায় না। রাহুল তার কাছে পৌঁছে নিম্নস্বরে বললেন, আমি সেই রাত্রিতে যা করেছিলাম তা সেই সময় প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ছিল। কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে আমার মনে হচ্ছে কোথাও খুব বড় ত্রুটি ঘটেছে। তুমি তো নগরের প্রতিষ্ঠিত আইনজীবীর কন্যা ছিলে। তোমার পিতা তোমাকে আশ্রয় প্রদান করেননি কেন? প্রিয়া একটি শীতল হাস্য হাসল। পিতা? আমার পিতা সেই দিনই মৃত্যুবরণ করেছিলেন যেদিন আপনি আমাকে কুলতা বলে গৃহ থেকে বিতাড়িত করেছিলেন। তিনি সমাজের ভীতির কারণে আমাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ৭ বছর ধরে আমি পথে অবস্থান করছি রাহুল।
প্রারম্ভে গৃহে পাত্র ধোয়া করেছি, তারপর রেল স্টপেজে ঝাঁটা দিয়েছি, আর এখন এই ছোলা বিক্রয় করছি। রাহুলের বুকে এক তীব্র ব্যথা অনুভূত হল। কিন্তু সেই অর্থ, সেই চেক যেটা আমি বিবাহ বিচ্ছেদের সময় তোমাকে প্রদান করেছিলাম, 1,00,000 টাকা ছিল তাতে। প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, সেই চেক আমি আপনার মুখের উপর ছিন্ন করে ফেলেছিলাম, স্মরণ আছে? আমার আপনার পাপের প্রায়শ্চিত্তের প্রয়োজন ছিল না। আমার নিজের সম্মানটুকু প্রার্থনা করেছিলাম, যা আপনি ছিনিয়ে নিয়েছিলেন। রাহুল কিছু উচ্চারণ করতে যাবেন, এমন সময় প্রিয়ার ছিন্ন ব্যাগ থেকে একটি জীর্ণ মোবাইল ফোন ধ্বনিত হয়ে উঠল। সে ফোন গ্রহণ করল এবং তার কণ্ঠধ্বনি হঠাৎ কোমল হয়ে গেল। হ্যাঁ বাবা, মা, এই তো আসছি, তুমি ওষুধ সেবন করে নাও, আমি দুধ নিয়ে আসব, আর একটি চক্কর অবশিষ্ট। ফোন রাখতেই প্রিয়ার মুখমণ্ডলে এক অদ্ভুত উদ্বেগ প্রকটিত হল। রাহুল বুঝতে পারলেন যে বিষয়টা শুধুমাত্র দারিদ্র্যের নয়। পুত্র, আমাদের কোনো সন্তান? রাহুলের শব্দগুলো জড়িয়ে গেল। না রাহুল, আমাদের নয়, আমার পুত্র, প্রিয়া কঠোরভাবে বলল। যে রাত্রিতে আপনি আমাকে গৃহ থেকে বিতাড়িত করেছিলেন, আমি 2 মাসের গর্ভবতী ছিলাম। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে কথা বলার সুযোগই প্রদান করেননি। আপনি তো আমাকে সেই অপরিচিত ব্যক্তির সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন, যাকে আমি চিনতাম পর্যন্ত না। রাহুলের পাদতল থেকে ভূমি সরে গেল। তিনি পিতা ছিলেন। 7 বছর ধরে তার সন্তান কোথাও অজ্ঞাত পরিচয়ে জীবনযাপন করছিল। ততক্ষণে রেলগাড়ির বেগ হ্রাস পেল। একটি ক্ষুদ্র স্টপেজ আসছিল। প্রিয়া নিজের ট্রে সামলাল এবং অবতরণের প্রস্তুতি গ্রহণ করতে লাগল। আমি তোমার সঙ্গে আসছি, রাহুল দৃঢ়ভাবে বললেন। না, আপনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আমার বস্তি আপনার পাদুকা নোংরা করে ফেলবে, প্রিয়া খোঁটা দিয়ে বলল। কিন্তু রাহুল পিছু হটার ব্যক্তি ছিলেন না। রেলগাড়ি অবস্থান নিতেই প্রিয়া অবতরণ করল এবং ভিড়ের মধ্যে অদৃশ্য হওয়ার প্রচেষ্টা করতে লাগল। রাহুল নিজের প্রোটোকল, কর্তব্য এবং নথিপত্র সব সেই রেলগাড়িতেই রেখে তার পিছনে লাফিয়ে পড়লেন। তখনই রাহুল দেখলেন যে প্ল্যাটফর্মের কোণে 3-4টি দুর্বৃত্ত মতো যুবক প্রিয়ার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন প্রিয়ার হাত থেকে ছোলার ট্রে ছিনিয়ে নিয়ে নিচে নিক্ষেপ করল। ওই চিয়া, আজকের তোলা কোথায়? অনেক দিন ধরে নাটকীয়তা করছিস তুই। এক দুর্বৃত্ত তার আঁচল স্পর্শ করার প্রচেষ্টা করল। প্রিয়া পিছিয়ে গেল। তার চোখে সেই একই অসহায়তা ছিল যা 7 বছর পূর্বে ছিল। কিন্তু দুর্বৃত্তটি তাকে স্পর্শ করার পূর্বেই একটি লৌহ সদৃশ হাত তার কবজি ধরে ফেলল, আর পরবর্তী ক্ষণেই অস্থিভঙ্গের ধ্বনি সমগ্র প্ল্যাটফর্মে প্রতিধ্বনিত হল। রাহুল সিং চৌহানের ক্রোধ এখন জ্বালামুখীর মতো উদ্গীরণ হয়ে পড়েছিল। প্ল্যাটফর্মে নিস্তব্ধতা অবতীর্ণ হল। যে দুর্বৃত্ত প্রিয়ার আঁচল স্পর্শ করার সাহস করেছিল, সে এখন বেদনায় ভূমিতে পতিত হয়ে কাতরাচ্ছিল। রাহুলের চোখ রক্তিম হয়ে উঠেছিল। ইউনিফর্মে সংযুক্ত চৌহান নামের নেমপ্লেটটি দীপ্তিমান হচ্ছিল, যা দুর্বৃত্তদের কাছে জমের মতো প্রতীত হচ্ছিল। ডিএসপি সাহেব, অবশিষ্ট দুর্বৃত্তরা পিছিয়ে যেতে লাগল। পলায়ন করবি না, রাহুলের কণ্ঠধ্বনি গর্জন করে উঠল। আজ পলায়ন করলে কাল পুলিশের যান তোদের পাতাল থেকে অনুসন্ধান করে বের করবে। এই নারীর জিনিসপত্র সংগ্রহ কর, এক্ষুনি। কম্পমান হয়ে কাঁপতে কাঁপতে সেই দুর্বৃত্তরা প্রিয়ার ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোলা এবং ট্রে সংগ্রহ করে দিল। প্রিয়া নীরবে এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখে কোনো আনন্দ ছিল না এবং রাহুলের প্রতি কিছু ছিল না। সে শুধুমাত্র নিজের ভঙ্গুর ঝুড়িটি পর্যবেক্ষণ করছিল। চলে যাও এখান থেকে, রাহুল দুর্বৃত্তদের তাড়িয়ে দিলেন এবং প্রিয়ার দিকে ঘুরলেন। প্রিয়া, আমাকে বলো, এরা কে? তোমাকে এখানে কে উত্ত্যক্ত করছে? প্রিয়া শূন্য কণ্ঠে বলল, এটা পৃথিবী রাহুল। এখানে যার মাথার উপর ছাদ এবং রক্ষক নেই, তাকে সকলে শিকার মনে করে। আমার আপনার সহানুভূতির প্রয়োজন নেই, আমার পুত্র অপেক্ষা করছে। সে অস্থির পায়ে স্টপেজের বাইরে অবস্থিত একটি বস্তির দিকে অগ্রসর হতে লাগল। রাহুল তার পিছনে পিছনে চলতে লাগলেন। পচা গন্ধ এবং দারিদ্র্যের মধ্যে একটি ক্ষুদ্র প্লাস্টিকের ছাদযুক্ত কুটিরের সামনে প্রিয়া স্থির হল। ভিতর থেকে একটি দুর্বল কণ্ঠধ্বনি এলো, মা। রাহুল ভিতরে উকি দিলেন। ছিন্ন চাটাইয়ের উপর একটি 7 বছরের শিশু শায়িত ছিল। তার দেহ জ্বরে দগ্ধ হচ্ছিল এবং তার মুখমণ্ডল হুবহু রাহুলের মতো ছিল। সেই তীক্ষ্ণ নাসিকা, সেই ললাট। রাহুলের হাঁটু ভেঙে পড়ল। যে পুত্রকে তার কোলে থাকা উচিত ছিল, সে আজ চিকিৎসার অভাবে ধুঁকছে। ওর নাম কি? রাহুল রুদ্ধ কণ্ঠে প্রশ্ন করলেন। প্রিয়া পুত্রকে জলপান করাতে করাতে বলল, আরব। আমি ওর নাম আপনার দাদাজির নামে লিখেছিলাম, এই ধারণায় যে হয়তো ওর মধ্যেও সেই বীরত্ব থাকবে যা রাহুলের মধ্যে ছিল। কিন্তু আমি কি জানতাম যে ওকেও আমার মতো অসহায়তাই উত্তরাধিকার সূত্রে লাভ করতে হবে। রাহুল তৎক্ষণাৎ ফোন বের করলেন। হ্যালো, জেলা চিকিৎসালয়, আমার অ্যাম্বুলেন্স প্রয়োজন, স্টপেজের বস্তির কাছে, এক্ষুনি। না,
প্রিয়া উচ্চস্বরে চিৎকার করে উঠল, আমি আপনার উপকারের নিচে চাপা পড়তে চাই না, আপনি চলে যান। এটা উপকার নয় প্রিয়া, রাহুল তার চোখের দিকে তাকিয়ে বললেন, এটা এই শিশুর অধিকার, আর আজ আমাকে সত্যতা জানতে হবে। সেই রাত্রিতে অমিত আমাকে যে ছবিগুলো প্রদর্শন করেছিল সেগুলো কি ছিল? তুমি সেই হোটেলে সেই অপরিচিত ব্যক্তির সঙ্গে কি করছিলে? প্রিয়ার চোখে হঠাৎ একটা চমক প্রকটিত হল, যেন কেউ পুরাতন ক্ষত খোঁচাতে শুরু করেছে। সে ডুকরে কেঁদে উঠল, অমিত, সেই অমিত যাকে আপনি নিজের আপন বলে মনে করতেন? রাহুল, সেই রাত্রিতে অমিত আমাকে ফোন করে বলেছিল যে আপনার দুর্ঘটনা ঘটেছে। ও আমাকে সেই হোটেলের 401 নম্বর কক্ষে আহ্বান করেছিল। যখন আমি সেখানে পৌঁছলাম, সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। অমিত আমার পানীয়ে কিছু মিশিয়ে দিয়েছিল এবং আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি জানি না ও কি ছবি গ্রহণ করেছিল, কিন্তু যখন আমি গৃহে প্রত্যাবর্তন করলাম, আপনি আমাকে সাফাই দেবার একে সুযোগও প্রদান করেননি। রাহুলের পাদতল থেকে ভূমি সরে গেল। অমিত? অমিত তো সর্বদা রাহুলের সম্পত্তি এবং পদবীর প্রতি ঈর্ষা করত। রাহুলের মনে পড়ল যে বিবাহ বিচ্ছেদের পর অমিতি প্রিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষ উদ্গীরণ করেছিল। আমি নিজের ভ্রাতার কথায় বিশ্বাস করে নিজের সমগ্র বিশ্বকে দাহ করে দিলাম। রাহুল দেয়ালে ঘুষি প্রয়োগ করলেন। তখনই অ্যাম্বুলেন্সের সাইরেন ধ্বনিত হল। আরবের অবস্থা অধিকতর খারাপ হচ্ছিল। রাহুল তাকে কোলে উত্তোলন করলেন। আরব তার ক্ষুদ্র আঙুল দিয়ে রাহুলের ইউনিফর্মের তারকাটি স্পর্শ করল এবং আস্তে আস্তে বলল, আপনি আমার মাকে কেন কাঁদাচ্ছেন? রাহুলের হৃদয় ছিন্ন হবার উপক্রম হল। না বাবা, আর কেউ কাঁদবে না, এবার সব সঠিক হয়ে যাবে। চিকিৎসালয়ে পৌঁছতেই রাহুল চিকিৎসককে কঠোর নির্দেশ প্রদান করলেন, কিন্তু আরবকে আইসিইউতে স্থানান্তরিত করতেই রাহুলের ফোনে একটি সংবাদ এলো। সেটি অমিতের ছিল। ভাই, শুনলাম তুমি নগরে আছো, প্রত্যাবর্তন করো, আজ রাত্রিতে গৃহে উৎসব আছে, পুরাতন স্মৃতি সতেজ করব। রাহুলের মুষ্টি দৃঢ় হয়ে উঠল। এবার অপরাধী সামনে ছিল। চিকিৎসালয়ের গলিপথের সাদা আলোক রাহুলের মুখমণ্ডলের উপর পতিত হচ্ছিল, যেখানে এখন শুধুমাত্র অনুশোচনা নয়, বরং এক প্রাণঘাতী নীরবতা ছিল। আরফকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। প্রিয়া ভূমিতে উপবিষ্ট হয়ে শূন্যে দৃষ্টি নিক্ষেপ করছিল। প্রিয়া, রাহুল তার পাশে গিয়ে নিম্নস্বরে বললেন, আরবের কিছু ঘটবে না, নগরের সর্বোত্তম চিকিৎসকরা ওকে পর্যবেক্ষণ করছেন। প্রিয়া মাথা উত্তোলন করল। তার চোখে এখন আর ভয় ছিল না, ছিল একটি চ্যালেঞ্জ। ওষুধ দেহকে সুস্থ করতে পারে রাহুল, কিন্তু যে আত্মাকে আপনি 7 বছর পূর্বে চূর্ণ করে দিয়েছিলেন, তার কি হবে? আপনি এখান থেকে চলে যান। অমিত এবং আপনার পরিবার আমার সঙ্গে যা করেছে, তারপর আমি কোনো চৌহানের উপর বিশ্বাস করতে পারি না। রাহুল কিছু উচ্চারণ করলেন না। তিনি নিজের মোবাইল বের করলেন এবং তার প্রধান কনস্টেবলকে ফোন করলেন। অভিজিৎ, অমিত চৌহানের গত 7 বছরের কল রেকর্ড, ব্যাংক বিবৃতি এবং সেই রাত্রির হোটেল গোল্ডেন প্যালেসের প্রবেশ রেকর্ডের নথি আমার 1 ঘণ্টার মধ্যে প্রয়োজন। আর শোনো, এটা সরকারি নয়, এটা আমার ব্যক্তিগত হিসাব। রাহুল চিকিৎসালয় থেকে বহির্গত হলেন। তার মস্তিষ্কে অমিতের মুখমণ্ডল ঘুরছিল। যে ভ্রাতাকে তিনি নিজের প্রাণের চেয়েও অধিক প্রেম করতেন, সেই তার সমগ্র জীবন ছাই করে দিয়েছিল। চৌহান ম্যানশনে রাত্রি 10টার সময় অমিত বন্ধুদের সঙ্গে মদ্যপানের নেশায় মগ্ন ছিল। সে তার নতুন ব্যবসায়িক চুক্তির আনন্দ উদযাপন করছিল। তখনই গৃহের প্রধান দ্বার ধরাম করে উন্মুক্ত হল এবং রাহুল সিং চৌহান ভিতরে প্রবেশ করলেন। ইউনিফর্মে নয়, বরং সাধারণ পরিধানে, কিন্তু চোখে সেই ডিএসপি সদৃশ ভয়। আরে ভাই, তুমি এসে গেছো? আমি বলেছিলাম না পুরাতন স্মৃতি সতেজ করব? অমিত অস্থির কণ্ঠে বলল এবং রাহুলকে আলিঙ্গন করার জন্য হাত প্রসারিত করল। রাহুল তার হাত ধরে তাকে এক ঝাঁকুনিতে সোফায় নিক্ষেপ করলেন। কক্ষে উপস্থিত অমিতের বন্ধুরা ভীত হয়ে পিছিয়ে গেল। স্মৃতি তো সতেজ হবেই অমিত, কিন্তু আজ সেই স্মৃতিগুলো হবে যা তুই 7 বছর পূর্বে সৃষ্টি করেছিলি। রাহুল শীতল কণ্ঠে বললেন এবং তার সামনে কিছু ছবি নিক্ষেপ করলেন। এগুলো সেই ছবি ছিল যা অমিত সেই রাত্রিতে গ্রহণ করে রাহুলকে প্রদর্শন করেছিল। এসব কি ভাই? তুমি তো অকারণে ক্রুদ্ধ হচ্ছ। অমিত হাসতে হাসতে বিষয়টা এড়িয়ে যেতে চাইল। রাহুল তার চোয়ালে এক শক্তিশালী ঘুষি প্রয়োগ করলেন। অমিতের মুখ থেকে রক্ত নির্গত হল। হোটেল গোল্ডেন প্যালেস, কক্ষ নম্বর 401, প্রিয়ার পানীয়ের নেশার ওষুধ, এবং ওই ব্যক্তি যাকে তুই অর্থ প্রদান করে ওখানে দাঁড় করিয়েছিলি, সে গতকালই পুলিশের সামনে সব উদ্গীরণ করেছে। রাহুল মিথ্যা বলেছিলেন, কারণ ব্যক্তিটিকে এখনও পাওয়া যায়নি। কিন্তু অমিতের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। সে অন্তর থেকে কাপুরুষ ছিল। ভাই, আমাকে ক্ষমা করে দাও, পিতা সব সম্পত্তি তোমার নামে করে দিচ্ছিলেন। আমার মনে হয়েছিল যদি প্রিয়ার চরিত্রে কলঙ্ক লাগিয়ে দিতে পারি, তবে তুমি ভেঙে পড়বে এবং সব ত্যাগ করে চলে যাবে। আমি জানতাম না যে তুমি সত্যিই ওকে বিতাড়িত করবে। অমিত পায়ে লুটিয়ে পড়ল। রাহুলের ইচ্ছা হচ্ছিল তাকে ওখানেই সমাপ্ত করে দিতে, কিন্তু তিনি একজন আইনের রক্ষক ছিলেন। তিনি পশ্চাৎবৃত্তি করে দেখলেন, সেখানে তার পিতা অবসরপ্রাপ্ত বিচারক সাহেব দাঁড়িয়েছিলেন, যিনি অমিতের স্বীকারোক্তি নিজের কানে শ্রবণ করে নিয়েছিলেন। পুত্র, বিচারক সাহেবের কণ্ঠধ্বনি কম্পিত ছিল।
আমি আমার পুত্রবধূর সঙ্গে খুব বড় পাপ করেছি। আমার মনে হয়েছিল যে আমি বিচার করছি, কিন্তু আমি নিজেরই সন্তানের ষড়যন্ত্রের শিকার হয়ে গেলাম। রাহুল অমিতের গলা ধরলেন এবং তাকে টেনে বাইরে নিয়ে গেলেন। তুই মৃত্যু লাভ করবি না অমিত, তুই সেই জীবন লাভ করবি যা প্রিয়া যাপন করেছে, পথে, পরিচয়হীনতায় এবং ঘৃণার ছায়ায়। চিকিৎসালয়ে প্রভাত 4টের সময় রাহুল প্রত্যাবর্তন করলেন। প্রিয়া এখনও সেখানেই উপবিষ্ট ছিল। আরবের সচেতনতা ফিরে এসেছিল। রাহুল আস্তে আস্তে ভিতরে গেলেন। আরব চোখ উন্মিলিত করল এবং রাহুলকে দেখে হাসল। পুলিশ আঙ্কেল, এখন কি আমার মা আর কাটবে না? আরব নিষ্পাপভাবে প্রশ্ন করল। রাহুল আরবের হাতে চুম্বন করলেন এবং প্রিয়ার দিকে তাকালেন, যে দাঁড়ে দাঁড়িয়ে এসব পর্যবেক্ষণ করছিল। প্রিয়া, অমিত কারাগারের পিছনে গেছে। পিতা সত্যতা জেনে গেছেন। সমগ্র পরিবার তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়। ক্ষমা? প্রিয়ার চোখে জল এসে গেল। ক্ষমা কি আমাকে আমার 7টা বছর প্রত্যাবর্তন করতে পারে? সেই ছোলা বিক্রয়ের রাত্রিগুলো কি ভুলিয়ে দিতে পারে? না। রাহুল তার কাছে গিয়ে নিজের মাথা নত করে নিলেন। কিছুই সংশোধন করা সম্ভব নয়, কিন্তু আজ থেকে এই ইউনিফর্ম, এই প্রতিষ্ঠা এবং এই রাহুল সিং চৌহান শুধুমাত্র তোমার এবং আরবের। যদি তুমি চাও, তবে আমরা আবার প্রারম্ভ করতে পারি, একটি ভঙ্গুল পরিবারের মতো নয়, বরং একটি নতুন সত্যতার মতো। চিকিৎসালয়ের কক্ষে প্রভাতের প্রথম আলোক জানলা দিয়ে ছিটকে আসছিল। আরব এখন গভীর নিদ্রায়। তার মুখমণ্ডলে প্রথমবার এক প্রশান্তি ছিল। প্রিয়া জানলার কাছে দাঁড়িয়ে বাইরের উদীয়মান সূর্যকে পর্যবেক্ষণ করছিল। 7 বছর পর এটা প্রথম প্রভাত ছিল যখন তার এই চিন্তা ছিল না যে আজ কত ছোলা বিক্রয় হবে বা রাত্রিতে চুল্লি জ্বলবে কিনা। রাহুল তার পিছনে এসে দাঁড়ালেন। প্রিয়া, জান বাইরে দাঁড়িয়ে আছে। পিতা গৃহে তোমার অপেক্ষা করছেন। তিনি সমগ্র গৃহকে ঠিক সেভাবেই সজ্জিত করার নির্দেশ দিয়েছেন, যেমনটা আমাদের বিবাহের দিনে ছিল। প্রিয়া ঘুরল। তার চোখে এখন আর সেই ঘৃণা ছিল না, কিন্তু এক সংশয় ছিল। রাহুল, সমাজ এবং পরিবারের জন্য আমি হয়তো আবার পুত্রবধূ হয়ে যাব, কিন্তু সেই নারীটির কি হবে যে প্রতিদিন স্টপেজে গালাগালি শুনত? আপনার সমাজ কি আমাকে একজন ছোলা বিক্রেতা হিসেবে গ্রহণ করবে, নাকি আপনি আমার এই পরিচয় মুছে দিয়ে আমাকে আবার রেশমি শাড়িতে বন্দি করে দেবেন? রাহুল প্রিয়ার রুক্ষ হাত দুটো নিজের হাতে গ্রহণ করলেন। তোমার কিছুই পরিবর্তনের প্রয়োজন নেই। তোমার এই শ্রম, তোমার এই স্বাভিমানই আমার সবচেয়ে বড় শিক্ষা। আমি ইউনিফর্ম পরিহিত ছিলাম ন্যায় প্রদানের জন্য, কিন্তু সবচেয়ে বড় অন্যায় নিজের গৃহেই করে ফেলেছিলাম। এখন আমি তোমাকে হারানোর ঝুঁকি গ্রহণ করতে পারি না। 2 দিন পর আরবের স্বাস্থ্যের উন্নয়ন ঘটল। রাহুল তাকে এবং প্রিয়াকে নিয়ে সরাসরি গৃহে গেলেন না। তিনি যানটি সেই পুরাতন রেল স্টপেজের দিকে ঘুরিয়ে দিলেন যেখানে প্রিয়া ছোলা বিক্রয় করত। প্রিয়া বিস্মিত হয়েছিল। আমরা এখানে কেন এসেছি? রাহুল যান থেকে অবতরণ করে প্রিয়ার জন্য দ্বার উন্মুক্ত করলেন। একটি অসমাপ্ত হিসেব অবশিষ্ট আছে। প্ল্যাটফর্মে সেই একই ভিড় ছিল, একই হট্টগোল। রাহুল, প্রিয়া এবং আরসকে নিয়ে সেই কোণটিতে পৌঁছলেন যেখানে প্রিয়ার ট্রে এবং ঝুড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেখানে স্টপেজের সেই দুর্বৃত্তরাও উপস্থিত ছিল যাদের পুলিশ আটক করে রেখেছিল। রাহুল স্টপেজ মাস্টার এবং ওখানের সমস্ত বিক্রেতাদের একত্রিত করলেন। তিনি নিজের পকেট থেকে একটি চেক বের করলেন। এটি সেই 1 লক্ষ টাকা ছিল যা 7 বছর পূর্বে প্রিয়া প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আজ এটি সুদ সহ দ্বিগুণ হয়ে গিয়েছিল। রাহুল ঘোষণা করলেন, আজ থেকে এই স্টপেজের পাশে একটি প্রিয়া আশ্রয় নির্মিত হবে। এখানে কাজ করা প্রতিটা নারীর নিরাপত্তা এবং সম্মান লাভ করবে। আর প্রিয়া, আজ তুমি এখানে ছোলা বিক্রেতা হিসেবে নয়, বরং এই প্রকল্পের প্রধান রক্ষক হিসেবে নিজের ট্রে উত্তোলন করবে। প্রিয়ার চোখে গর্বের জল ছিল। সে তার পুরাতন ঝুড়িটি উত্তোলন করল এবং সেটি পাশের এক দরিদ্র শিশুকে প্রদান করল। সাথে নিজের সমস্ত সঞ্চিত আয়ও তাকে সোপর্দ করল। সে তার অতীতকে বিদায় জানিয়ে দিয়েছিল। যখন তারা চৌহান ম্যানশনে পৌঁছলেন, তখন দৃশ্যটা পরিবর্তিত হয়ে গিয়েছিল। রাহুলের পিতা, যিনি একজন কঠোর বিচারক ছিলেন, আজ দ্বারে বরণডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। প্রিয়া চৌকাঠে পা রাখতেই বিচারক সাহেবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা, আইন হয়তো বিলম্ব করে ফেলেছে, কিন্তু এক পিতা আজ নিজের পরাজয়ের ক্ষমা প্রার্থনা করছে। তিনি প্রিয়ার মাথায় হাত রাখলেন। আরব দৌড়ে গৃহের ভিতরে গেল। সে খেলনায় পূর্ণ একটা কক্ষ অনুসন্ধান করল, কিন্তু সে প্রত্যাবর্তন করে প্রিয়ার হাত ধরে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছিল যে তার আসল বিশ্ব তার মাই। রাত্রিতে বারান্দায় রাহুল এবং প্রিয়া একসঙ্গে দাঁড়িয়েছিল। তোমার মনে আছে প্রিয়া, তুমি রেলগাড়িতে বলেছিলে যে প্রিয়া মৃত্যুবরণ করেছে? রাহুল আস্তে আস্তে প্রশ্ন করলেন। প্রিয়া হেসে রাহুলের কাঁধে মাথা রাখল।
সেই প্রিয়া মৃত্যুবরণ করেছিল যার নিজের ওপর বিশ্বাস ছিল না, কিন্তু যে আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে তাকে ছোলার ওই ঝুড়ি যুদ্ধ করতে শিক্ষা দিয়েছে। এখন আমি কারোর কথায় ভেঙে পড়ব না। রাহুল তাকে কাছে আকর্ষণ করলেন। রেলগাড়ির সেই যাত্রা, যা এক সংযোগ ছিল, আজ তাদের জীবনের সবচেয়ে বড় গন্তব্যস্থল হয়ে উঠেছিল। দূরত্ব নির্মূল হয়ে গিয়েছিল, এবং রেলপথের ধকধক ধ্বনি এখন আর তিক্ত স্মৃতির নয়, বরং আগত সুখের প্রতিধ্বনি ছিল। ডিএসপি রাহুল সিং চৌহান শুধুমাত্র একজন অপরাধীকে দণ্ড প্রদান করেননি, বরং নিজের হারিয়ে যাওয়া প্রেম এবং সম্মানও প্রত্যাবর্তন করেছিলেন। প্রিয়া এখন শুধুমাত্র একজন কর্মকর্তার স্ত্রী ছিল না, সে সেই হাজারো নারীর অনুপ্রেরণা হয়ে উঠল যারা প্রতিকূলতায় ভেঙে পড়ে। সেই দিনের পর থেকে রাহুল যখনই কোনো রেলগাড়ি দিয়ে যেতেন, তিনি বিক্রেতাদের সম্মানের দৃষ্টিতে দেখতেন, কারণ তিনি জানতেন যে প্রতিটি তালিমারা শাড়ি এবং নোংরা ট্রের পেছনে এক স্বাভিমানী প্রিয়ার গল্প লুকিয়ে থাকতে পারে। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে বিশ্বাস কাঁচের মতো হয়, কিন্তু যদি সত্যতার সঙ্গে থাকে তবে ভাঙা সম্পর্ককেও ন্যায় এবং প্রেম দিয়ে আবার যুক্ত করা সম্ভব।